মোদীকে চ্যালেঞ্জ করছি, আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে, বাংলার মানুষ দেখবে। ওনার জীবন রক্ষাকারী, উনি আজ মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হয়েছে আমার দৌলতে। আজকে সামনে আপনারা যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি ইটের পাহাড়ের ওপরে। আমি খালি ভাবছি যে এখানকার মানুষগুলো মানে মুসলিমগুলোকে রাখি, তো এই রাত্রেবেলা আমি এখন কোথায় যাচ্ছি? আফতাব খুব রেগে গেছে, তাই তো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো বুঝতে পারছো তো মৌসুমটা কেমন? পুরো অন্ধকার, ফুল অন্ধকার, ঠিক আছে? তো এই রাত্রেবেলা আমি এখন কোথায় যাচ্ছি? তো এখন বাজে, তোমাদেরকে টাইমটা দেখায়, এখন বাজে 5:28। তো এখন আমি যাচ্ছি মুর্শিদাবাদ বেলডাঙ্গার উদ্দেশ্যে। তো তোমরা সকলেই হয়তো ফেসবুকে দেখে নিয়েছো যে আমি বলেছি যে 22 ডিসেম্বর আমি আসছি মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে, যেখানে বাবরি মসজিদ হচ্ছে। তো সেই উদ্দেশ্যে এখন 5:28। তো বাইরে থেকে অলরেডি অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি প্লেন ধরে তো সব কিছু ধরে এখন যেতে হয় মুর্শিদাবাদ বেলডাঙ্গা। তো এই রাত্রে মানে রাত না ভোর হয়ে গেছে, তো তাও এখনো রাতের যে অন্ধকার সেটা কাটেনি, সূর্যের মুখ দেখা যায়নি। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। আর রানিংয়ে গাড়ি চলছে, দেখো রোডের উপর কি লেভেলে, রাস্তায় লোক নেই আর গাড়ি চলছে শুধু। ফাইনালি চলে আসলাম রানাঘাট জংশনে। তো তার কারণটা হচ্ছে তৌফিক লেট করেছে, সবার লেট করেছে তৌফিক, সেই জন্য আমরা ট্রেন পাইনি ব্যারাকপুর থেকে। আর আফতাব খুব রেগে গেছে, তাই তো? তো সেই কারণে এখন চলে আসলাম রানাঘাটে। তো সেই কারণে আমরা এখন রানাঘাটে এসে ট্রেন ধরবো। তো ট্রেনটা আসছে কোন দিকে? ওইদিকে চলো। হ্যাঁ, ভ্যানটায় উঠলে ভালো হয়, তোমাদের মালপত্র অনেক না। ফাইনালি বেলডাঙ্গাতে চলে এসেছি আর ট্রেন থেকে নেমে এখন একটা টোটো ধরে নিলাম। এখন আমরা টোটোয় করে যাচ্ছি। আর এই যে তৌফিক আর এর জন্য লেট হয়েছে, আমরা কিন্তু ট্রেনটা পেলাম না। আমরা বাহাত এখন জানিনি, আমরা ট্রেনটা পেলাম না। লাস্টে লোকাল ট্রেন ধরে আমরা আসলাম বেলডাঙ্গা। কোথায় যাচ্ছ? কোথায়? তো সবাই মিলে বেলডাঙ্গায় যাচ্ছে। তো ওরা সব হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা এখন টোটো ধরে নিচ্ছি। আমরা আগে যেতে হবে। তো আমাদের সব মিডিয়া ভাইরা রয়েছে, ভিডিও করবে, এইসব বড় বড় মালপত্র নিয়ে এসছে এইসব, ঠিক আছে? তো আগে আগে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি সো ফাইনালি চলে এসেছি যেখানে প্রোগ্রাম তার কাছাকাছি। আর অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি ওই মাঠ দিয়ে দৌড়ে যাচ্ছে, সেগুলো দেখাও তুমি। ওই দেখো মাঠ দিয়ে কত, মাঠ দিয়ে যাক না, জ্যাম পড়ে গেছে, জ্যাম না এখান থেকে ভিতরে। তো ফাইনালি চলে আসলাম। তো এখন আছি আমরা পার্কিং জোনে, ঠিক আছে? এখানে কিন্তু পার্কিং সব গাড়ির পার্কিং। আর এখান থেকে অনেকটা হেঁটে সেই ভিতর দিকে যেতে হবে। আর এখান থেকে কিন্তু রোড দিয়ে এসে লাভছে, আর এখান থেকে ভেতর দিকে যেতে হবে। তো তোমরা অনেক কমেন্ট, অনেক মেসেজ করেছিলে যে মুর্শিদাবাদ বেলডাঙ্গার ভিডিও দাও। তো ফাইনালি ভিডিও দিয়ে দিয়েছি, কেমন লাগছে কমেন্ট করো। ফাইনালি হাঁটতে হাঁটতে সেখানে চলে এসেছি, ঠিক আছে? এই 4 ফিটের উপরে এখানে প্রোগ্রাম হচ্ছে। যাদের নাম যে সকল সম্মানিত বিধানসভা, শেখুল শেখ কান্দি, শফিকুল শেখ কান্দি, ইসমাইল শেখ কান্দি, ইরফান শেখ কান্দি, অমর শেখ কান্দি, আদর শেখ কান্দি, ফরজ শেখ কান্দি, আশরাফুল শেখ কান্দি, রাহুল শেখ মুর্শিদাবাদ, মোহাম্মদ মুর্শেদ শেখ খড়গ্রাম, ফজলে আলম খড়গ্রাম, তাপস কামাই খড়গ্রাম, আনারুল ইসলাম খড়গ্রাম, সামিরুল ইসলাম খড়গ্রাম, নুরুল ইসলাম খড়গ্রাম, ওসিকুর পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর। ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরে গ্যাদারিং না করে আপনারা পিছিয়ে যান, অথবা পিছনে গিয়ে বসে পড়ুন। এতক্ষণ ভেতরের দিকে ছিলাম, এবার একটু বেরিয়ে আসলাম বাইরের দিকে। তো বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকে দেখায়। আর এত পরিমাণে রোদ, তাকানো যাচ্ছে না, তাই জন্য ব্যাগে একটা এই চশমাটা ছিল, তো বার করে পরে নিয়েছি। আর চারিদিকে লোক দেখো, প্রোগ্রামটা কিন্তু ওখানে হচ্ছে। আর মানুষজন এদিকে সব আছে, ছড়ি ছিটিয়ে আছে। ও চাষের জমি, হাঁটতে অসুবিধা হচ্ছে।
তো তখন তোমাদেরকে দেখেছিলাম অতটা ভিড় ছিল না, আর এখন ভিড়টা দেখো, চারিদিকে মানুষজন দেখো, প্রচুর পরিমাণে চারিদিকে মানুষজন। আর প্রোগ্রামটা হচ্ছে এখানে প্রচুর মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রী মুখের দাঁড়িয়ে বলছেন আজ থেকে ঘুরে ঘুরে আমি চারিদিকটা দেখলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আছি স্টেজ পিছন দিকে, কারণ খুব আওয়াজ, সেই জন্য পিছন দিকে চলে আসলাম। সো যেমন লোকজন হয়তো সব কিছু দেখালাম। আর পার্টির নামটা তোমাদেরকে বলে দেই, হুমায়ুন কবির যে পার্টিটার নাম আজকে বলবে বলেছিল, সেই পার্টির নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি, এমন একটা নাম, ঠিক আছে? আরও তোমরা অন্য অন্য ভিডিও দেখতে হবে, তো আমি ওইসব জায়গাতে আসিনি, ঠিক আছে? কত লোক হলো কী হলো এইসব জায়গাতে এসেছি। চলো আছেন তো, সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসেছেন তারা সঙ্গে আছেন তো, সকলেই সঙ্গে আছেন তো। যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে মঞ্চের সামনে আপনারা যারা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আপনারা বিক্ষিপ্ত ভাবে না থেকে মঞ্চের সামনে এসে আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম, নমস্কার। সকল ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, অনেক মন্দিরে খেলাধুলা করেছো, আজ আমরা সো গাইস, আমি খালি ভাবছি যে এখানকার মানুষগুলো, মানে মুসলিমগুলোকে রাখি, মানে যারা বক্তৃতা দিচ্ছে, সালাম দিচ্ছে, আবার নমস্কারও বলছে। তো জানি না এরা কি ধরনের মুসলিম, সেকুলার হতে গিয়ে যে এরকম ধরনের সেকুলার হয়ে যাবে আর আমি এটা আশা করিনি। মানে সালাম দিচ্ছে আবার নমস্কারও বলছে, জানি না এটা কি সেকুলার। এরা নিজের ইমানটাকেও হারিয়ে ফেলছে। তো দেখো, সেই জন্য আমি সাইডের দিকে চলে এসেছি, ওই দিকটায় ছিলাম, ঠিক আছে? যে ইউপি পার্টির নাম। আমাদের পার্টির ইস্তাহার ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছেন আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয়। আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয়। হুমায়ুন কবিরের বন্দে মাতরম, হুমায়ুন কবির জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি তাহলে কত বড় গদ্দার আপনি বুঝে দেখুন। আমার সঙ্গে গদ্দারি করেছে, আমি ওনার জীবন রক্ষাকারী। উনি আজ মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হয়েছে আমার দৌলতে। আজ তাহলে তো উনি বেঁচেই থাকতে পারতো না পশ্চিমবাংলা। কিভাবে তৃণমূল করতো? উনি তো কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে তৃণমূল পার্টিরা করেছে, তাহলে উনি আজকে আমার সঙ্গে কত বড় গদ্দারি করেছে। তাই আমি যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই, মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু।
ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো। বসবো আমি। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে, বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। আপনি মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে কাজী। কতদিন আপনাদের শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে ডেট দেন, আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসে। আমি কোনো আমদানি করে থাকি, কোনো রকম কোনো অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করে একবার মনে পড়ান, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দা। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে রাখবেন, মুর্শিদাবাদের বাইকটা ছুটে আপনি খাতা খুলবেন। দুই বিজেপি আছে, বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে, তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ, ও কুণাল ঘোষ বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে হুমায়ুন কবিরকে রুখে দিবা। এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না, গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা, পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই। 10 বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে। কিছু মুনাফেক বাচ্চা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবেন, যাওয়া বন্ধ করে দেবেন। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেবে। এর এজেন্ডা কি? আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি, আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট, সেই ট্রাস্ট 35 কোটি তার অ্যাসেট। আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম। তিনি যেটা করবেন। কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে। হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব, তার বয়স 66 বছর, তিনি আমার দলের কমিটিতেও আছেন। তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল। রাত্রি 10টার সময় জনাব পিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে, তার স্ত্রীকে, তার ছেলেকে অনেক ধমকি দিয়েছে।
আমি ফিয়াদ সাহেবকে বলছি, আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলে ব্রিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব। দেখবো আপনি কত চুলকাতে পারেন লোককে, কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে। এসব করবেন না আমার সঙ্গে। আমি এমনি খুব ভালো, আমি এমনি সাদা মাটা, এমনি মাছের ঝোল ভাত আর কুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি। তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না, জনগণই আমার শক্তি। মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি, কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে, ইসলামপুরে, আরো কিছু জায়গায় মৃদ হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না। এসব করেন না। চাকরি করছেন, চাকরি করেন, ল অ্যান্ড অর্ডার দেখার কাজ করে, কারণ পাশা ঘুরে যাবে। আপনারা যে নেতার কথায় চলছেন, মুখ থুবড়ে বলল 34-এর বামফ্রন্ট সরকার, তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে 20 মেরে উড়াবো, 220-কে 20 মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে। 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাববেন। 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিত্তটাং হয়ে ওই ভাগীরথী পড়বে। আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে। ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিলেন। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 উনি পরিষ্কার বললেন, আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার বড় ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরব, আর 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না। যে মিথ্যা মামলা দিচ্ছে সেই মিথ্যা মামলাকে উদ্র করাবো, তা নাহলে এক একটা থানা নিয়ে খুলে নেবো। পাল্লা কিনবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো খারাপ সব কিছু তোমার সামনে তুলে ধরলাম, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো এখানে দেখতে পাচ্ছ গাড়িতে কিন্তু মিম পার্টির পতাকা লাগানো আছে।
তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি যেখানে বাবরি মসজিদটা ভিত্তি স্থাপন হয়েছিল সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাটে ভরে গেছে পুরো, ঠিক আছে, চারিদিকে দোকানপাট। আর সামনে চলো দেখাই তোমাদের সব কিছু। এই দেখো আগের দিন যারা ইট ফিট এনেছে সব ইট এখানে জড়ো করা হয়েছে। এই হচ্ছে ইটের পাহাড়। বাবরি মসজিদের ভিত্তি ইটের পাহাড়। চলো, তো এই ইটের পাহাড় থেকে যেটা বাস্তব কথা সেটা আমি বলবো। এই ইটের বুদ্ধিটা কাদের জানো? মানে এই ইটের বুদ্ধিটা কোথা থেকে এসছে একটু বলে দাও স্যার, ইটের বুদ্ধিটা কোথা থেকে এসছে? আব্বাস সিদ্দিকী ভাই যান 2000 কত সালে জানো নলেজ সিটিতে প্রোগ্রাম ডেকেছিল, সেখানে দুটো করে ইট 100 করে টাকা। না একটা করে ইট 100 করে টাকা। হ্যাঁ, তো ভাইজানের আইডিয়া ছিল একটা করে ইট 100 করে টাকা। তো সেটাই পরবর্তীতে দেখা গেলো বাবরি মসজিদের ক্ষেত্রে একই হলো। তো টাকাটা চাইনি, শুধু ইট চেয়েছিল। তো দেখতে হচ্ছে ইটের পাহাড়, চারিদিকে যেদিকে দেখছি ইট আর ইট, ঠিক আছে, ইটের জঙ্গল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইটের পাহাড়ের ওপরে, ঠিক আছে। তো এই যে ওপর থেকে তোমাদেরকে দেখায় পুরো ইট 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 ইট, চারিদিকে যেখানে দেখছি শুধু ইট, ঠিক আছে, চারিদিকে শুধু। তোমরা কি করছো নিচে, আসবে কি পাহাড়ে বলো, আর নাহলে টাটা। তো চারিদিকে দেখতে হচ্ছে ইট, এই ইট দিয়ে কিন্তু বাবরি মসজিদ তৈরি হবে। আর